হঠাৎ করে অচেতন হয়ে মাথা ঘুরে পড়ে গেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনাকে যখন রাইয়ের বৌমনি বলতে থাকে যে নীলু, এবার অন্তত মেয়েটাকে একটু ক্ষমা দাও, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, মেয়েটার এই দুর্দিনে ওর পাশে না থাকতে পারো, কিন্তু তাই বলে ওকে তিলে তিলে একটু একটু করে শেষ করে দিয়ে আর নিজের প্রতিশোধ পূরণ করার অন্তত চেষ্টা করো না, এরকম সময় তুমি অনেকটা পরে পাবে। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে হ্যাঁ সেই তো, যেই কিনা আমি তোমার ননদিনীর খারাপ সাইডটা, ও যে যে কুকীর্তিগুলো করে রেখেছে সেগুলো সকলের সামনে তুলে ধরার চেষ্টা করে, অমনি আমি দুম করে খারাপ হয়ে যাই। কারণ আর যাই হোক না কেন, সকল দোষ মিথ্যা অপবাদ সব কিছু চাপানোর অধিকারটা একমাত্র তোমাদেরই আছে। তোমরা সকলে মিলে আমাকে মিথ্যা অপবাদ আমার কাঁধে চাপিয়ে দিয়ে আমাকে পুলিশের হাতে তুলে দিবে, আমাকে জেল খাটাবে, সেগুলো সব কিছু তো তোমরাই করতে পারো, আমি তো কোনো কিছু করতেই পারি না, তাই না? যেই কিনা এখন সকলের কাছে এটা প্রমাণিত হয়ে গেছে যে অনির্বাণ দাদাভাইকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলার জন্য এতটা দূরে নিয়ে গিয়েছে রাই দিদিভাই, অমনি তোমাদের খুব গায়ে লেগে গিয়েছে। অমনি এই বিষয়টাকে কী করে তোমরা ধামা চাপা দিবে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছ। করো, আমিও দেখি যে কতদিন তোমরা এরকম করে সোহিনী আন্টিকে রাই দিদিভাইয়ের কাছ থেকে সরিয়ে রাখতে পারো। ঠিক সেই সময় এই কথা বলে রাই বলতে থাকে যে থাম এবার নীলু, থাম, আমারও একটা ধৈর্যের সীমা আছে, তুই আমার ধৈর্যের পরীক্ষা নিস না নীলু, এবার আমি তোর কাছে হাত জোর অনুরোধ করছি, তোমরা সকলে আমাকে কিছুক্ষণের জন্য একটু অন্তত একা ছেড়ে দাও, আমি আর পারছি না নিতে। ঠিক সেই সময় এক পর্যায়ে এরকম করে চিৎকার করা মাত্রই রাই যখন হঠাৎ করে অচেতন হয়ে পড়ে, ঠিক সেই সময় রাইয়ের দাদাভাই বলতে থাকে যে রাই, রাই তুই কথা শুনতে পারছিস? রাই কী হলো বোন আমার, তুই কথা বলছিস না কেন রাই? ঠিক সেই সময় রাইয়ের বৌমনি বলতে থাকে যে ঠিক এরকম একটা কিছুই আমি আশঙ্কা করছিলাম, সো তুমি একটু দেখো না যে রাইয়ের কী হলো। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে বৌমনি তুমি একটা কাজ করো, বরঞ্চ রাই দিদিভাইকে একটু শুইয়ে দাও, তারপর আমরা ওকে চেক করে দেখছি। ঠিক সেই সময় রাইকে পর্যবেক্ষণ করা মাত্রই যখন স্রোত বলতে থাকি যে সুখবর আছে, কিন্তু এই সুখবরটা যে এই সময় আসবে সেটা কোনোদিনও কল্পনা করতে পারিনি। বৌমনি হয়তো বা ঈশ্বরও এটাই চেয়েছে, তাই হয়তো বা এই সন্তানটা এখনই আসার সময় হলো। ঠিক সেই সময় রাইয়ের বৌমনি বলতে থাকে যে কী হয়েছে, হেয়ালি না করে বলবে। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে বৌমনি, রাই দিদিভাই কনসিভ করেছে, ও অন্তঃসত্ত্বা। তখন এই কথা শোনা মাত্রই রাইয়ের মা ঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে হাই ঈশ্বর, তুমি কিসের পরীক্ষা নিচ্ছ আমাদের বলতে পারো কেন? তুমি এরকম একটা সুখবর দিলে তো দিলে, কিন্তু তার শর্ত ওই বা সন্তানটা আর কোনোদিন ওর বাবারকে ডাকতে পারবে না, কোনোদিনও ওর বাবার মুখ দেখতে পারবে না, এরকম একটা সময় কেন দিলে ঠাকুর? এখন আমার মেয়েটার জ্ঞান ফিরে আসা মাত্র আমরা ওকে কী জবাব দিব? ঠিক সেই সময় রাইয়ের যখন জ্ঞান ফিরে আসতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাইয়ের জ্ঞান ফিরে এসেছে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে বৌমনি কী হয়েছে আমার বলো তো। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে দিদিভাই তুই কনসিভ করেছিস, তুই অন্তঃসত্ত্বা। তখন এই কথা শোনা মাত্রই রাই কান্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকি যে আজকে এত বড় একটা সুখবর পাওয়া সত্ত্বেও অনির্বাণ, আমি কোনো মতেই তোমার কাছে চিৎকার করে এই সুখবরটা তোমাকে অবধি পৌঁছতে পারছি না, কিন্তু একটা সময় এমন আসবে যখন কিনা আমি চিৎকার করে তোমার সামনে বলবো যে তুমি বাবা হতে চলেছো। তোমার সেই অধীর আগ্রহে অপেক্ষাকৃত সময়টা অবশেষে আমাদের জীবনে এসেছে। ঠিক সেই সময়ই নীলু বলতে থাকে যে দিদিভাই এবার তোর সন্তানের পিতৃ পরিচয়টা ঠিক কী করে তুই দিবি বলতো, কারণ তোর সন্তানের বাবা যদি অনির্বাণ দাদাভাই হয়েও থাকে তাহলে তো সে তো আর বেঁচেনি, তাহলে এবারে সন্তানের দায়িত্ব কে নেবে? অন্য কেউ তো? বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।